সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। শুক্রবারের আড্ডা মানে সারাটা সপ্তাহ পরে একটা দিন নিজের মতো করে পাওয়া এবং সেই দিনের শেষটা বা শেষের যে শুরুটা মানে সন্ধ্যের এই সময়টা, সেই সময়টা একটুখানি খুব সুন্দর করে না কাটালে যেন দিনের পূর্ণতাটাই আসে না। সেই ক্ষেত্রে লেডিস ক্লাব আপনার পাশে আছে, আপনাকে ভালোবেসে প্রত্যেক শুক্র এবং শনিবার আপনার সপ্তাহান্তটাকে সুন্দর করে নেবার জন্য আমরা চলে আসি ঠিক সন্ধ্যে 6টায়, থাকি সন্ধ্যে 7টা পর্যন্ত। একটা ঘন্টার এই বিনোদনমূলক আড্ডার এই জায়গাটাতে আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং সঠিক সময়ের অপেক্ষায় আপনারাও ছিলেন, ঠিক অপেক্ষা করে বেড়াচ্ছিলেন যে শুক্রবারে কখন 6টা বাজবে। তেমনি দিনে যেমন 6টার জন্য অপেক্ষা করেন, সেভাবেই জীবনেও নানান সময় উত্থান আসে, পতন আসে, কিংবা কোনো একটা সময় জীবনটা একেবারে একটা ছোট্ট সরল রেখা বরাবর যাচ্ছে, মানে একদম ফ্ল্যাট লাইন যাচ্ছে আপনার জীবন। সেই সময়টা ধৈর্য ধরে থাকতে হয়, নিজেকে ট্রেন করতে হয় এবং সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। কারণ লোহা এক্স্যাক্টলি যখন গরম হয় তখনই নাকি আসলে বাড়িটা বসাতে হয়, এরকম একটা ব্যাপার আছে। সঠিক সময়ের অপেক্ষায় আমরা কে কিভাবে আছি সেই সব কিছু শুনবো। আপনাদের সাথে গল্প করতে ডেকেছি 3জন বন্ধুকে, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন আঞ্জুমান আরা ময়না আপু, তিনি উদ্যোক্তা এবং রন্ধনশিল্পী। অনেক অনেক স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবের আড্ডায়। আপনাকেও স্বাগত আপু, অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তার পাশেই আছেন রিফাত আমিন, তিনি সিইও অফ কিডিয়ম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভীষণ ভীষণ ভালো আছি, আপনাদেরকে পেয়ে অনেক ভালো লাগছে। তার পাশে আরেকজন ভীষণ গুণী মানুষ আছেন, একজন সেবক, এবং আমার মনে হয় যে বেশ কঠিন একটা কাজ আপু করেন, শাহিনুর খানম শাহিন, তিনি সিনিয়র শিক্ষক হিসেবে আছেন। আপু স্বাগত জানাই লেডিস ক্লাবে। ইনশাআল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ভালো থাকি, আপনাদেরকে দেখলাম সবসময় ভালো থাকি। এবং আমাদের যারা বন্ধুরা আছেন টেলিভিশনে দেখছেন, আমাদের এই আয়োজন সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং সাথে আপনারা একই ভাবে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইলে, দুটো জায়গাতেই আমাদের এই আয়োজন লাইভ টেলিকাস্ট হচ্ছে, যেখানে আমাদের নারী পুরুষ বন্ধুরা নির্বিশেষে আপনারা মন্তব্য করতে পারেন, কথা বলতে পারেন। তবে আমাদের স্ক্রিনে যে জুমের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেটা ফলো করে শুধুমাত্র নারী বন্ধুরা যুক্ত হয়ে যাবেন আমাদের এই লাইভ আড্ডায়, কারণ আপনাদের সাথে একটা ঘন্টা আড্ডা দেওয়ার সুযোগ রয়েছে। আপনাদের মতামত, আপনাদের কথাগুলো জানতে চাই আমরা। আপুর কাছে আসি একটু, আমি আঞ্জুমান আরা ময়না আপুর কাছে আসি। আপনার নামটা ভীষণ সুন্দর, আমার ময়না শব্দটাতে আলাদা রকম একটা টান টান লাগে। তো আমি জানতে চাই আপু, উদ্যোক্তা জীবনে আসলে রান্নাবান্নার সাথেই উদ্যোক্তা জীবন, নাকি রন্ধনশিল্পী আরেকটা পরিচয়? আচ্ছা, উদ্যোক্তা, হ্যাঁ উদ্যোক্তাটা শুরুতে উদ্যোক্তা, পরে রন্ধনশিল্পী। আচ্ছা, উদ্যোক্তা কে নিয়ে? উদ্যোক্তা অবশ্যই রান্না নিয়ে। আর আপনার, আমি তো রান্নাপ্রিয় মানুষ, রান্না করতে ভালোবাসি, রান্না করে অন্যকে খাওয়াতে খুব ভালোবাসি। তো পরিবারের ভালোবাসা আর মানুষের প্রশংসা আমাকে এই উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করেছে। বাহ, চমৎকার। এটার সাথে একটা প্রশ্ন আসে যেটা আমি ব্যক্তিগতভাবে জানতে চাই, সেটা হলো বিয়ের আগেই রান্না শিখেছেন নাকি বিয়ের পরে রান্না শিখেছেন? না আপু, বিয়ের পরে। বিয়ের পরে না? জি আপু। তার মানে বিয়ের পরে শেখা যায়? যায় যায়, শেখা যায়। আসলে আমার মায়ের থেকে পাওয়া গুণ এবং ধৈর্য, আর শাশুড়ির থেকে শেখা রান্না। বাহ। শাশুড়ি খুব কম তেল মশলা রান্না করতেন এবং খুব মজা করে রান্না করতেন। তো বাবার বাড়ি যখন ছিলাম বিয়ের আগে, তখন রান্নাঘরে কখনো যাওয়াই হয়নি। আর মা মানে ডাকেও নি যে আসতে হবে, শিখতে হবে, এমন কিছু ছিল না। তো বিয়ের পরে দেখি যে শ্বশুরবাড়িতে গেলে তো মানে কম বেশি শিখতেই হয়, তো দেখে দেখে শেখা। আর আমাদের ফ্যামিলিতে বিশেষ করে আমরা 4 বোন ছিলাম, ওই 4 বোনই মানে যে কোনো জিনিস দেখলে পরে মানে নলেজে চলে আসতো যে না এটা এইভাবে করতে হবে, কি ওটা এইভাবে করতে হবে। বাহ, এটা একটা গুণ ছিল আমাদের মধ্যে। তো এটা বেশ চমৎকার, কারণ আমি তো রান্নাবান্না আসলেই সারা জীবন আমি রান্নাবান্না করিনি। তবে আমি কোভিড চলাকালীন সময়ে যখন সবাই রাঁধছে ঘরে বসে, তখন আমার মনে হলো যে না একটু শিখি, দেখি করে কি হয়। তো পরে দেখলাম যে যদি একটু লজিক খাটানো যায় আর মোটামুটি মাপ ঝোঁক বোঝা যায়, রান্নাটা খুব যে আমরা কঠিন মনে করি অতখানি কঠিন ভাবার কিছু আসলে নেই। তবে রান্নার একটা আর্ট আছে, একটা ব্যালেন্স আছে, ওটা আবার শিখতে হয়। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমার রান্না খারাপ হয়নি, তবে আমি অনেক কিছু রান্নাতে পারিও না। তো সেই বিষয়টা আসবো অবশ্যই। রিফাত আমিন আপুর কাছে আসতে চাই, কিডিয়ম সম্পর্কে জানতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, একটা খুবই সুন্দর কোশ্চেন করেছেন। আমি আসলে যখন কিডিয়ম হচ্ছে কিডি অ্যান্ড মম দুটো শব্দ মিলিয়ে কিডিয়ম করেছি। আচ্ছা। তো আমার উদ্যোগের শুরু হয় আমার বেবিকে যখন আমি ক্যারি করছিলাম, তখন থেকে আমি অনার্স কমপ্লিট করার পরেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবে ঢুকে যাই।
কিন্তু বেবি যখন আমার মানে কনসিভ করি তখন হচ্ছে আমি অসুস্থ হয়ে যাই, মানে ক্রিটিক্যাল প্রেগন্যান্সি আমার থাকে। দ্যাটস ওয়াই ডক্টর আমাকে সাজেশন করেন যে একদম বেড রেস্ট। তো ওই সময় একদম ফুল কোভিড টাইম। তখন কোনোভাবে আর জব আমার পক্ষে, আমি ছিলাম আমার লাস্ট জব ছিল হচ্ছে ডিআইইউতে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো আমি তখন জবটা তো কন্টিনিউ করতে পারছি না, রিজাইন দিয়ে দিতে হয়। এখন ওই টাইমটাতে আমার কেমন মানে খুবই ডিপ্রেসড লাগতো, সারাদিন শুয়ে থাকা বা কোনো কাজ নেই। সব সময় কাজে থাকা মানুষটার যখন সারাদিন বসে থাকতে হয় সেই ডিপ্রেশনটা আসলে প্রচন্ড। আমি ওই সময় খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন আমার ওই অবস্থা দেখে আমার ছোট বোন অ্যান্ড আমার হাজবেন্ড, তারা দুইজন আমাকে খুব ইন্সপায়ার্ড করে যে দেখো তোমার তো হাতের কাজ অনেক সুন্দর, তুমি তো হাতে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারো, দেখো না এটা দিয়ে কিছু করা যায় কিনা ঘরে বসেই। তো ওদের ওই কথাটা আমার মানে তখন ট্রিগার করে। অ্যান্ড আমার তার আগে থেকে একটা পেজ ছিল, শখের বশে খোলা পেজটা, আমার কাজের ছোটোখাটো কিছু ক্লিপস ওখানে দিয়ে রাখতাম এরকমভাবে। তখন হচ্ছে দেখা গেল যে মনে হলো হ্যাঁ, তখন তো হাইপও চলছিল খুব যে অনলাইনে সবাই কাজ করছে। তো ওটা থেকে আমিও উৎসাহ পাই অ্যান্ড তারপরে আমিও একটা কাজ করব বলে মানে মনস্থির করি। এখন আমি মনে মনে ভাবছিলাম আমি গতানুগতিক কোনো মানে সবাই যেগুলো করছে এরকম না, আমি একটু ডিফারেন্ট কোনো প্রোডাক্ট নিয়ে আসব যেটা হবে সম্পূর্ণ আমাদের দেশি। অ্যান্ড তখন যেহেতু আমি একজন হবু মা, তো আমার সবসময় মাথায় থাকতো বেবিদের মানে কি ভালো হবে, মানে বেবিদের কিভাবে ভালো হবে, বা আমি নিজে যেই ফেজটাতে যাচ্ছি এই টাইমটাতে মেয়েদের কি কি ট্রাবল, মানে এইগুলো নিয়েই ভাবতে থাকতাম আমি। তখন 2 মাস চিন্তা ভাবনা করে আমি মনস্থির করি যে না, আমি সরিষা বালিশ নিয়েই কাজ শুরু করব। এটা আমার মানে সেল হোক না হোক সমস্যা নাই, আমি সরিষা বালিশটা তো আমি যখন ছোট আমিও শুনেছি। অ্যান্ড আমার ছোট বোনকে যে সরিষা বালিশে একদম নিউবর্ন অবস্থায় গোল করার জন্য ওটা দেখেছি। আমার নানি আমাদের প্রত্যেকটা খালাতো ভাই বোন সবার জন্যই সরিষা বালিশ বানিয়ে বানিয়ে দিতেন ওই নিউ বর্ন হওয়ার পরে। সরিষা বালিশ দিয়ে শুরু হলো রাইট। এই সেখান থেকে আমাকে তখন অনেকে বলেছে এইটা আবার কেউ কিনবে, এটা সম্পর্কে তো জানেই না। আমাদের ঢাকায় অনেকে দেখা যায় যে সরিষা বালিশ আসলে কোথায় আছে সেটা নিয়ে অনেক নতুন মারা স্ট্রাগল করে। তো অনেকেই চায় যে আমার বাচ্চাকে আমি এটাতে শোয়াবো, কিন্তু জানে না কোথায় পাওয়া যায়। পোস্ট দেওয়া শুরু করলাম রেগুলারলি, তখন দেখলাম মানে অনেকেই এটা সম্পর্কে একদম জানেই না যে কি কাজে ব্যবহৃত হয়। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেই কিন্তু এটা নিয়ে মানে রীতিমতো গবেষণাও হয়েছে অনেকগুলো, যে আসলে এটা কতটা ইফেক্টিভ কিংবা মানে কতটুকু আসবো সেসব প্রত্যেকটা বিষয় আসবো। আরো আপনার প্রোডাক্ট লাইন নিয়ে শুনবো। আমরা এখন চলে যাই শাহিনুর খানম শাহিন আপুর কাছে। আপু জানতে চাই যে শিক্ষকতার প্রতি আপনার আগ্রহ কোথা থেকে তৈরি হলো, বাড়িতে কেউ শিক্ষক ছিলেন কিনা? না, আসলে আমি আমি যখন জব করি, আমি গভর্নমেন্ট সার্ভিস করতাম, সেটা মানে আমার গ্রাজুয়েশন করার পরে সরকারি চাকরিতে আমি একেবারে আমার লাইফের প্রথম চাকরি। তো ওইটার পোস্টিং ছিল একেবারে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়, অর্থাৎ ইন্ডিয়ার একেবারে পাশে। ওখানে ভীষণ উপভোগ করতাম, কারণ তো বয়স কম ছিল তখন, জাস্ট কেবল গ্রাজুয়েশন শেষ করেছি। তো ওখানে চাকরি করার পরে আমার ভিতরে সবসময় একটা অস্থিরতা কাজ করতো। মানে 4 বছর করার পরে মনে হলো না, চাকরিটা বোধহয় আর ভালো লাগছে না। কিন্তু গভর্নমেন্ট সার্ভিস তো চাকরি আমাদের দেশে সোনার হরিণ, কেউ ছাড়ে না কখনো, কিন্তু আমি ছেড়েছি। এটা আমাকে মানে অনেকেই অবাক হয়ে যায়। ব্যাপার আসলেও কঠিন ব্যাপার। আমি চাকরি ছেড়ে জয়েন করলাম আবার একটা গভর্নমেন্ট প্রজেক্টে। এটা হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রাম। এটা আমার পছন্দের কারণ হলো যে এখানে মা ও শিশুদের নিয়ে কাজ করা হতো, এখনও আছে এই প্রজেক্টটা। এটা ওয়ার্ল্ড ব্যাংক পরিচালিত ছিল আর আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হতো। তা এটাই আমি উত্তরবঙ্গে, আমি নাটোর, বগুড়া এইসব জায়গায়, এবং আমি ওখানে মাস্টার ট্রেনার ছিলাম। আমি ট্রেনিং দিতাম ওখানে যে অ্যাডোলেসেন্ট মেয়েরা, তারপরে প্রেগনেন্ট মাদার, এদেরকে সচেতনতামূলক ট্রেনিং। আর হচ্ছে যে মানে একজন মা
আসলে কতটুকু কি করতে পারে একজন প্রেগনেন্সি অবস্থায়, একজন মাকে কাজ করতে পারবে কি পারবে না, মানে মানে ছোটোখাটো একটা ডাক্তারি ব্যাপার ছিল ওখানে আর কি। আবার আমাদের ওখানে মানে কর্মী নিয়োগ ছিল, ওদের নাম ছিল সিএনপি সিওনো, ওদেরকে আবার প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করা হতো। তো ওরা আবার ওদেরকে ওই ছোট ছোট জ্ঞান দিত, মানে বিভিন্ন উঠান বৈঠক করা হতো, আর ওইগুলো সুপারভিশন করতাম আমি। এটা ছিল নাটোরে। তো ওখানেও আমি 3 বছর করার পর মনে হলো না, ভাল লাগছে না, মানে ওই জবটাও আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এখনো কোনো কারণ ছাড়াই। এরপরে আমি একটা ব্যাংকে জয়েন করি। ব্যাংকে জয়েন করে ওখানে আমি বেশি দিন না, মাত্র 2 মাস। মানে বিষয়টা এমন ছিল, কোনো কাজ তো 3 বছর পর্যন্ত ভালো লাগছিল না, ব্যাংকিং এমন এক জায়গায় 2 মাসও ভালো লাগছে না। ওখানে যে আমার কাছে মনে হলো মানুষ এখানে কিভাবে কাজ করে, এভাবেই মানে আমার জীবনটা আসলে একেবারে বৈচিত্র্যময়। আচ্ছা, এভাবে করতে করতে আমি, এটা হচ্ছে আমার 7 নম্বর চাকরি এখানে। মানে আমি শিক্ষকতা পেশায় এসেছি, এটা ছিল আমার কি বলবো, যদিও শিক্ষকদের প্রচণ্ড সম্মান করি, কিন্তু শিক্ষকতা পেশাটাকে আমার নিজের জীবনে আনবো এটা আমি কল্পনার বাইরে ছিল। আমি কখনোই ভাবিনি আমি শিক্ষক হব, কারণ আমি স্কুল জীবনে আমার একজন শিক্ষক বলেছিলেন যে, শোন একটা কথা বলি, আর যাই হোক কখনো শিক্ষক হবি না। কেন? আমি বলতাম স্যার কেন? বলে কি, শিক্ষক হলে জীবনে এক গ্লাস দুধ খেতে পারবি না। মানে আমাদের দেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করে যে শিক্ষকরা এখানে ভীষণ অবহেলিত, এখানে শিক্ষকদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। সে মানে আমাদের দেশে, অন্য দেশে তো শিক্ষকদের অনেক বেনিফিট আছে আর কি। তো স্যার খুব দুঃখের সাথে বলতেন যে তোরা কেউ শিক্ষক হবি না। তো স্যারের ওই কথাটা আমার সেই মানে কিশোর জীবনে আমার মনে খুব দাগ কেটেছিল, যার কারণে আমি কখনোই শিক্ষকতা পেশায় আসবো কল্পনাই করিনি। হ্যাঁ, আমি বিআরডিবিতে থাকাকালীন যখন গভর্নমেন্ট সার্ভিস করতাম, আমার সরকারি প্রাথমিকে চাকরি হয়েছিল, আমি সেখানে জয়েন করিনি। চাকরি হয়েছিল কিন্তু জয়েন করিনি। এভাবেই মানে আমি আপনার জীবনটা আসলেই ভীষণ বৈচিত্র্যময়, কারণ যে সোনার হরিণের পেছনে মানুষ দৌড়াচ্ছে সেগুলো আপনি হাতে নিলেন, ঘরে আনলেন, কিন্তু ছেড়ে দিলেন। আমার কাছে কি মনে হয় জানেন, যে আমাদের দেশের মানুষ যখন বলে চাকরি হয় না, চাকরি হয়, কিন্তু নিজের মেধাটাকে কাজে লাগাতে হবে। যদি কেউ ঠিকঠাক মতো মানে পুঁথিগত বিদ্যার পরে আরও কিছু ব্যাপার আছে, ঠিকঠাক মতো পড়াশোনা করে, বহির্বিশ্ব মানে বর্তমান চলমান বিশ্ব সম্পর্কে মানুষ যদি ধ্যান ধারণা জ্ঞান আহরণ করে, চাকরি আসলে কোনো বিষয় না। আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলেন, আমি ম্যাক্সিমাম জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে আমি হাজার ইন্টারভিউ দিয়েছি জীবনে, দেখেছি মানুষ পড়াশোনা না করে ইন্টারভিউ দিতে আসে। আমি ভাবলাম এদের সময়ের কি অপচয়, আল্লাহ, কিচ্ছু পড়াশোনা না করে ইন্টারভিউ দিতে আসবো কেন আমি? একদমই তাই। হ্যাঁ, এবং আমার মনে হয় যে মানুষের যেটা হয় যে তারা একটা পার্টিকুলার জায়গায় আটকে থাকে, পুঁথিগত একটা সেক্টরে তারা আটকে, তারা হয়তো বাকি অনেক জায়গাগুলোকে কভার করতে ভুলে যান, কিংবা একটা জায়গায় এতটা মনোযোগ দিয়েছে হয়তো সেই জায়গাটা প্রয়োজনই নেই, এমন কিছু মানে বিচার বিবেচনার অভাব হতে পারে। আমার জীবনের খুব স্বপ্ন ছিল যে আমি ফিল্ডে অ্যাডমিনিস্ট্রেশনে এবং ট্রেনিংয়ে কাজ করব। এটা হচ্ছে যে আমাদের একজন প্রশিক্ষক সত্যদা, উনি মারা গেছেন, উনি বলেছিলেন যে তুমি যে একজন পরিপূর্ণ মানুষ হতে চাও, তোমাকে প্রশিক্ষণে কাজ করতে হবে, প্রশাসনে এবং মাঠে। আমি কিন্তু ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রামে প্রচুর ফিল্ড ওয়ার্ক করেছি, মানে মায়েদের সাথে, মানে যেসব মায়েরা কখনো রিকশায় উঠে নাই এরকম মায়েদের সাথেও আমার দেখা হয়েছে জীবনে। এমন মাও আমাদের বাংলাদেশে আছে। আমার মনে হয় যে আপনার একটা মাল্টি ডাইভার্স ক্যারিয়ারের কারণে আপনার এত মানুষের সাথে পরিচয় হয়েছে, এত এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা অনেক কিছু জানবো আপনার কাছ থেকে। তবে একটা বিরতির সময় হয়ে গেছে। গ্যাস বন্ধুরা, আপনারাও যদি আমাদের সাথে আড্ডায় চলে আসতে চান, জুমের আড্ডা তো আছেই, তবে আমরা নিয়ে নিচ্ছি এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।
সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আরও একবার আপনাদেরকে বিরতির পরে ডেকে নিচ্ছি এবং আমাদের স্ক্রিনে মাঝে মাঝে আপনি দেখতে পারবেন জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন একেবারে সরাসরি, কারণ জুমের আড্ডায় সকল নারী বন্ধুরা এসে আজকের বিষয়ে কথা বলতে পারেন। আজকের বিষয়টাকে আপনাদেরকে জানিয়েছি, সঠিক সময়ের অপেক্ষায়, এটা হলো আমাদের আজকের বিষয়। ওই যে শুরুতে লোহা এবং নানান কিছু বলছিলাম না, ওই ধরনের একটা বিষয়। তো আপনারা আসলে সঠিক সময়ের অপেক্ষায় কোনো সুযোগ হারিয়েছেন কিনা, বা সঠিক সময়ের অপেক্ষা করে অনেকগুলো সুযোগ ছেড়ে এসে একটা বড় সুযোগ পেয়েছেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানাতেই পারেন। এবং সেই বিষয়ে যে যার মতো করে নিজের জীবন থেকে নেওয়া একটা গল্প সাজিয়ে চলে আসুন খুব জলদি। আমরা শাহিনুর আপুর সাথে কথা বলছিলাম, আবারও একটু আঞ্জুমান আর আপুর কাছে আসতে চাই এবং জানতে চাই যে উদ্যোক্তা আপনি যে কোনো সময়ই হতে পারতেন, বা রন্ধন শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দেওয়াটা, কিন্তু আপনি কি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছেন, এবং সেটার জন্য আসলে কি ধরনের মানসিক প্রস্তুতি আপনার প্রয়োজন ছিল বলে মনে হয়েছে? সত্যি বলতে এটা আমার একটা ইচ্ছা ছিল আর কি, হ্যাঁ, যে আমি একটা কিছু করব, মানে স্বপ্ন আর কি। কিন্তু স্বপ্নটা যে মানে অন্যরকমভাবে মানে পূরণ হবে এটা বুঝতে পারিনি। তো রান্না তো শেখা শাশুড়ির থেকে, কিন্তু মানে যখন আমি কাজটা করতে যাব আর কি, কাজটা করতে যাবো বলতে আমি কাজ শুরু করে দিয়েছিলাম অলরেডি। কাজ শুরু করার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমি একা একা পারবো না। তখন অপেক্ষা করলাম, সঠিক সময়ের অপেক্ষা যেটা বলে আর কি, হ্যাঁ, সেই অপেক্ষাটা করছিলাম আমার হাজব্যান্ডের জন্য। ভাবলাম যে যখন ও আসবে তখন আমরা একসঙ্গে কাজ করব। উনি কোথায় ছিলেন? উনি তখন জবে ছিল, সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আচ্ছা, তো উনি রিটায়ার্ড করছেন বর্তমানে। তো ওই অপেক্ষায় ছিলাম। আপনি কি রিটায়ারমেন্টের অপেক্ষা করছিলেন না উনি বাড়ি ফেরার অপেক্ষা করছিলেন? না, রিটায়ার্ড। আচ্ছা, আমি জানতাম যে এর মধ্যে আমাদের হবে একটা কিছু, তো কিন্তু মানে এই কাজটা যে করব এটাও ভাবিনি। তো রিটায়ারমেন্টের আগেই আর কি, উনি 1 মাস আগে যখন আসলো ছুটিতে, 1 মাস আগে উনি অসুস্থ হয়ে গেল। অসুস্থ মানে এমনই অসুস্থ, তার মানে দাঁড়াবার শক্তিটুকুও ছিল না। হামাগুড়ি দিয়ে সে টয়লেটে যেত, হামাগুড়ি দিয়ে সে ফ্লোরে মানে বিছানায় ঘুমাতে পারতো না, মানে তার কোমরের সমস্যা ছিল আর কি। তো মানে এক প্রকার মানে বিশৃঙ্খল অবস্থা বাসায়। তখন সিএমএসে ভর্তি করা হলো। সিএমএসে বেডের মধ্যে প্রায় 21 দিন ছিল। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার তো একটা পেজ আছে, আমি তো মানে চলমান ছিলাম, তো মাঝখানে বন্ধ করলাম যে আমি একা পারবো না, যখন সে আসবে তখন করব। তো আমার মনে হয় যে এখন ওটা আমাকে করতে হবে, আমার ওটা ছাড়া হবে না, কেননা যা অবস্থা দেখছি তা তো আর একদিনের না, এটা আমাকে আজীবন ভুগতে হবে। তো এর জন্য আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আর কি। এই মনে করেই আমার মানে আবার শুরু করে দিলাম। তো শুরু করে দিলাম, তখন মাত্র 300 টাকা খরচ করছিলাম যখন আমি শুরু করি, এটা সত্য কথা। 300 টাকা দিয়ে আমি খুদের চাল কিনেছি, খুদের চাল নিয়ে ভর্তা আইটেম করছি। ভর্তা আইটেম করে তো আমার পেজের নামটা ছিল আমার রান্নাঘর। আচ্ছা, আমি সেটা এডিট করে করলাম 7 রং। আর 7 রঙের পেছনের একটা গল্প হচ্ছে, আমি যে খুদের চালের ভর্তা এবং ভাত এবং ভর্তা আইটেম যে করলাম, এটা দেখতে 7টা রঙের মতো 7টা কালার ছিল। আচ্ছা, হ্যাঁ, একটা চাটনি, সেখানে কালো জিরা ভর্তা, আলু ভর্তা, লাউ পাতা ভর্তা, মরিচ রসুন ভর্তা, শুটকি ভর্তা এবং ছিল আপনার বাদাম ভর্তা। তো 7টা কালার। এই 7টা কালার দেখে আমার মনে হলো যে এটার নামটা অবশ্যই 7 রং হলে বেস্ট হবে, এই মনে করে ক্রিয়েটিভলি ভাবলেন। হ্যাঁ, এই মনে করে কিন্তু আমার ওই 7 রং দিয়ে করা। কিন্তু আমার সিগনেচার পণ্য হচ্ছে চিংড়ি শুটকি বালাচাও। চিংড়ি শুটকি বালাচাওটা এটা হচ্ছে আপনার চট্টগ্রামে একটি জনপ্রিয় খাবার। তো এখন ঢাকায়ও ভীষণ জনপ্রিয় হয়ে গেছে, কারণ আপনারা এনেছেন এবং আমাদের কাছে পরিচিত করেছেন। আমার কাছে মনে হয়েছিল আমি এমন একটা কিছু নিয়ে কাজ করব যেটা একটু আনকমন, মানে মানুষ খুঁজছে কিন্তু পাচ্ছে না। তো আমার কাছে আমি যখন এটা করলাম তখন খুব চাহিদা বেড়ে গেল। চাহিদা মানে কি, আমি ঢাকা শহরে মানে আমার মনে হয় প্রতিটা ঘরে কম বেশি দেওয়া হয়েছে, এবং অল ঢাকা সিটিতেও, এবং বাংলাদেশ পেরিয়ে দেশের বাইরেও আমি প্রায় 15টা দেশে দিয়েছি এই চিংড়ি শুটকি বালাচাও। হ্যাঁ, চিংড়ি শুটকি বালাটার জন্য আমি করছিলাম, তখন কিন্তু আমার হাজব্যান্ড ছিল না, তখন সে জবে ছিল। আর জব থেকে আসার পর কিন্তু আমি ওই ভর্তা আইটেম নিয়ে শুরু করছি। যখন ঢাকা শহরে একটা বাসা ভাড়া থেকে আমি যে কাজটা করতেছি সেটা একটু ডিফিকাল্ট ছিল। কেমন যে আমি যখন এটা ভাজতেছিলাম তখন কিন্তু একটা গন্ধ, একটা অন্যরকম ফ্লেভার থাকে, সেটা অনেকে কিন্তু পছন্দ করে না। তো চিন্তা করে দেখলাম হ্যাঁ, যে হঠাৎ যদি বাড়িওয়ালা এসে আমাকে বলে যে না এটার গন্ধটা অনেকে সহ্য করতে পারতেছে না, তখন আমার কাছে খারাপ লাগবে। তখন ভাবলাম যে না, এটা আমি একটু ব্রেকে রাখি, এটা আমার মানে ভবিষ্যৎ প্ল্যান হিসেবে রাখি দিই। এই মনে করে সেটা একটু অফে রাখলাম, রাখে আমি এই ভর্তা প্লাটা নিয়ে শুরু করলাম।
তো ভর্তা প্ল্যাটার নিয়ে শুরু করার পরে আমার ভর্তা প্ল্যাটারের চাহিদা কিন্তু খুব মানে দিন দিন বেড়ে যাচ্ছে মানে এমনই একটা অবস্থা যে আমার যেটা আমরা শীতে বা বর্ষায় পছন্দ করি সেটা এখন 12 মাস মানুষ খাচ্ছে। প্রতিদিন কম বেশি অর্ডার থাকছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং কেউ আর এটার ঘ্রাণে অসহ্য ফিল করছে না এখন। মানুষ আসলে পছন্দ করছে আরো যে না, চিংড়ির বালাচাও খেতে হবে। এবং আমি ব্যক্তিগত জীবনে মাছ খাই না, চিংড়ি এই বালাচাওটা আমি খেতে পারি এখন পর্যন্ত। আমি আসি একটু রিফাত আপুর কাছে, আপনার কাছে এসে কিডিওমের সরিষা বালিশের গল্পটা শুনলাম। আস্তে আস্তে কি কি প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছেন এবং এই যে সঠিক সময়ের ব্যাপারটাও জানতে চাই যে আসলে সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করে একটা উদ্যোগ হাতে নেওয়া, এটা আসলে কতটুকু প্রভাব ফেলেছে? হ্যাঁ, ওই যে আমি যেহেতু আগেই তো বললাম যে আমি প্রেগন্যান্সি অবস্থাতে ভেবে নিলাম যে আমি হচ্ছে সরিষা বালিশ নিয়েই কাজ করব, বাট আমি কিন্তু তখনই যে স্টার্ট করে দিয়েছি ব্যাপারটা এরকম না। আপনি বেশ আরো 2 মাস ব্রেইনস্টর্মও করেছেন, আরো চিন্তা করেছি পেজটা কিভাবে, মানে নামটা কি দিব, এমন একটা নাম দিব যে নামটাতেই বোঝা যাবে যে এই আচ্ছা এখানে তাহলে বেবিদের জিনিস পাওয়া যাবে, সাথে মায়েদেরও পাওয়া যাবে। তো আমি ওয়েট করছিলাম যে আমি ফিজিক্যালিও একটু ফিট হই অ্যান্ড মানে টাইমটা একদম ঠিকঠাক যখন আমার মনে হবে হ্যাঁ এখন ঠিক আছে, যখন আমি ফুললি ইনভেস্টেড হতে পারবো তখন হচ্ছে আমি কাজটা স্টার্ট করব। তো আমি আগের পেজটাই যে স্টার্ট করব তা না, আমি কিন্তু হচ্ছে এর মাঝখানে ওই যে আমি সঠিক সময়ের জন্য ওয়েট করেছি জন্য মনে হয় আল্লাহ আমাকে মানে একটু বেশি মানে যখন স্টার্ট করি শুরুতেই অনেক বুম হয়ে যায়, এরকম হয় আর কি। কারণ আমার ওই সময় হঠাৎ করে ফোন হারিয়ে যায়, তো দেখা যায় যে আমার মোবাইলটা হারিয়ে যাওয়াতে আমার ফেসবুক আইডি, আমার আগের পেজ, মানে আমি আর আগের পেজটা রিকভার করতে পারি না। আইডিটা যদিও ইমেইলের মাধ্যমে আনা গিয়েছিল, বাট পেজটা পাই না। তখন দেখা যায় আমি আবার নতুন করে মানে আরেকটা নতুন পেজ ক্রিয়েট করলাম, পেজের নাম দিলাম, লোগো সেট করলাম, মানে একদম প্রপার ওয়েতে পেজটা হলো। আমি জাস্ট আমি যদি ওই সময় শুরু করে দিতাম সঠিক সময়ের ওয়েট না করে, আমার মনে হয় না যে হচ্ছে এরকম নতুন একটা পেজ দিয়েই স্টার্ট করাটা আমার হতো। অ্যান্ড ক্যাটাগরি সব কিছু মিলিয়ে আর আমার এখনো মনে আছে ওই মানে ফার্স্ট উইকেই আমার প্রথম মানে পেজ স্টার্ট করার পরে ফার্স্ট উইকেই আমি মানে একই দিনে 18টা না 20টা বালিশের অর্ডার কনফার্ম করি। মানে এইটা আমার কাছে খুবই অন্যরকম একটা ফিলিংস ছিল। আমি তো টাকা আর্ন আগেও করেছি, কিন্তু এটা একদম ভিন্ন ভাবে, মানে আমার হাত পা লিটারারি কাঁপছিল আমি যখন অর্ডারগুলো আসছিল, আসলেই অর্ডার কিনা, যে নিজে থেকে করা কিছু একটা। আমার প্রথম অর্ডারটা অবশ্যই আমার এক পরিচিত আপু দিয়েছিলেন। আপু হচ্ছে আমি তো ইডেনে পড়াশোনা করেছি, হলে থাকতাম, তো আমার রুমমেটের, আমার ছোট বোন রুমমেটের বড় আপু, সে হচ্ছে ফার্স্ট অর্ডার দেয় আমাকে সরিষা বালিশের জন্য। তারপরে তার অর্ডারটার পরে বললাম ওই দিনেই আমি একসাথে প্রায় 18টা বালিশের অর্ডার কনফার্ম করি। আমি তখন ভয়ও পাচ্ছিলাম, তখন হচ্ছে আমার প্রেগন্যান্সির লাস্টের দিকে, হ্যাঁ মানে তখন অলরেডি 6 মান্থ পার হয়ে গিয়েছে। এখন আমার মানে আমি যে সরিষা এনে রেখেছি ব্যাপারটা ওরকমও না, আমি জাস্ট মনে করেছি যে হ্যাঁ আনলে হবে। এখন আমি অর্ডার নিয়ে ফেলেছি, তখন চিন্তা করলাম না, নিয়ে যখন ফেলেছি এখন আমার এটাই সময়, এই সময়ে আমাকে করতে হবে, আমাকে এবং সঠিক সময়ের অপেক্ষা যেমন করতে হয়, সঠিক সময় আসলে সেই সময় অ্যাক্টিভও থাকতে হয়। তো তখন আমি অর্ডারগুলো নিই অ্যান্ড সরিষা কিনি। এই ক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে, অনেক হেল্প করেছে ওই সময়টাতে। কারণ প্রেগন্যান্সির এই টাইমটাতে হাজবেন্ড হেল্প না করলে তো হবেই না, এরকমই একটা বিষয়। মানে আমি আমার ছোট বোনের কথা বলেছি, ও হেল্প করেছে ম্যাটেরিয়াল কেনা থেকে শুরু করে। সেলাইটা হয়তো আমি হচ্ছে একটা টেইলার্স থেকে, নিচে একটা টেইলার্স থেকে করিয়ে এনেছিলাম আমি নিজে, কারণ ওইটা আমি ভরসা করতে পারি। হ্যাঁ, এই অবস্থাতে। তো তারপরে আল্লাহর রহমতে দেখা গেল যে সরিষা বালিশ দিয়ে শুরু, আস্তে আস্তে আমি এটাতে ম্যাটারনিটি ড্রেস আনলাম, কারণ ওই টাইমটাতে মেয়েদের একটু এক্সট্রা অন্যরকম একটা ড্রেসেস লাগে এবং আফটার প্রেগন্যান্সিও ড্রেসের একটু ভিন্নতা প্রয়োজন দরকার আছে। এটা তো আমি নিজে ফিল করলাম। তার জন্য হচ্ছে আমি দেখা গেল কি ওই সময় আলাদা করে ফটোশুট করা বা এরকম কিছু না, আমি নিজের জন্য মেক করেছি, সেটারই হয়তো একটা ছবি দিয়ে দিচ্ছি, এরকম করেছি। তারপরে আস্তে আস্তে বেবিদের বিভিন্ন অ্যাকসেসরিজ, মানে বেবিদেরকে সাজানোর আপনার হেয়ার ব্যান্ড বা ক্লিপ, কুশি পণ্য, আমার এক
খালামুনি আছেন, উনি খুবই সুন্দর কুশি কাজ করেন, মানে ওনার কুশি কাজের হাত এত নিখুঁত আর প্রোডাক্টগুলো এত সুন্দর হয়। নিজের মানুষ থেকে সোর্স করলেন? রাইট, মানে খালামুনির কাজটাকে আমি একটু আমার পেজের মাধ্যমে তুলে ধরলাম। বাহ বাহ, চমৎকার। এভাবেই তো আসলে পুরো একটা আমার পেজে ইন্ডাস্ট্রি মাশাআল্লাহ হচ্ছে বেবিদের সব রকম, ইদানিং এসে ফোকাস হচ্ছে বেবি রেডি শাড়ির উপরে। আমার দেশীয় বিভিন্ন শাড়িগুলো দিয়ে, যেমন পাবনায় কাতান, মণিপুরি, সিলেটের মণিপুরি, জামদানি, আমাদের এগুলো দিয়ে আমি বেবিদের রেডি শাড়িগুলো করি। চমৎকার চমৎকার। তাহলে অনেক বাচ্চাদের শাড়ি কিনতে হবে আপনাদের। শুধু শাড়ি না, বেবিদের জন্য ডিজাইনার ড্রেসগুলো, মানে আমাদের দেশে দেখা যায় যে বেবিদের ডিজাইনার ড্রেস বলতে আমরা বুঝি নেটের অনেক ফ্লাফি একটাই পার্টিকুলার ড্রেসের অনেকগুলো রং। রাইট, হ্যাঁ, বাট আমি চাচ্ছি যে এইখানে একটু ডিফারেন্ট ডিজাইন আনা, মানে এক একটা রুচির মানুষের জন্য যাতে এক এক ধরনের বাচ্চার কাপড় পাওয়া যায়। চমৎকার উদ্যোগ। আবার একটু আসবো আমি শাহিনুর খানম শাহিন আপুর কাছে, এবং আমি যেটা জানতে চাই যে দেখা গেছে যে আপনি কিন্তু সবসময় একটা মাল্টি ডাইভার্সড অঙ্গনে কাজ করেছেন, এবং সেখান থেকে যেমন আমি দেখলাম যে অনেকজন আপনাকে অনেক রকম কিছু শিখিয়েছে। তো আপনি শিক্ষকতায় এখন কত বছর আছেন, এবং এই জায়গাটা আসলে আপনাকে সার্ভ করে কিনা, এখানে মানসিক শান্তি পান কিনা? আমি শিক্ষকতায় আসারও একটা কারণ, রিজন আছে। আমি তখন উত্তরবঙ্গে চাকরি করি। আমার যে গল্পগুলো বললাম এগুলো কিন্তু ব্যাচেলর লাইফে, মানে আমার বিয়ের আগের। তারপরে আমি যখন গভর্নমেন্ট এই প্রজেক্টে কাজ করি তখন আমার বিয়ে হয়। তো আমার হাজব্যান্ড ঢাকায় চাকরি করতেন আর আমি বগুড়ায়। খুব সমস্যা হচ্ছিল, মানে আমাদের আসলে দাম্পত্য হয় না, দূরে থাকলে সংসার হয় না। আর যাই হোক, আমার কাছে মনে হয়েছে। তো এই সময় খুব প্রেশার আসতেছিল শ্বশুরবাড়ি থেকে, আমি যেন চাকরি ছেড়ে দেই। কিন্তু মানে একজন কর্মজীবী মানুষ কিভাবে হুট করে চাকরি ছেড়ে দেয়। তারপরে আমার শ্বশুরকে আমি খুব পছন্দ করতাম, ভালোবাসতাম। তো আমার শ্বশুর আমাকে বললেন যে মা, তোমার কখনো বসে থাকতে হবে না, তোমার অনেক মেধা আছে, তুমি চাকরিটা ছেড়ে দাও। আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের অনেক ছোটোবেলায় মারা গেছে। বলছে যে ও সারাটা জীবন শুধু মানুষের কাছে খেয়েছে, মানে ওর আসলে ঘর সংসার হয়নি। তো তুমি যদি এখন এত দূরে চাকরি করো, আমার ছেলেটা সারা জীবন দুঃখী হয়ে থাকবে, তুমি চাকরিটা ছেড়ে দাও। যাই হোক, আমার শ্বশুরের কথায় আমি চাকরিটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি ঢাকায় এলাম। ঢাকায় এসেই এই বিভিন্ন জায়গায় ট্রাই করা শুরু করলাম। একটা টেলিভিশনেও কিছুদিন করলাম, মানে কি 2-3 মাস করার পর ওটাও ভালো লাগলো না। মানে টেলিভিশনের কাজগুলো আমার সাথে যাচ্ছিল না। আপনাকে খুশি করা খুব কঠিন, তার মানে আমার সাথে যাচ্ছিল না বলতে কি, যে তখন তো আমার যথেষ্ট বয়স হয়ে গেছে, আমার সাথে যাচ্ছিল না, আমি ছেড়ে দিলাম। এরপর আমি ভাবলাম যে আমি যখন ঢাকাতেই থাকবো তবে স্কুলগুলোতে ট্রাই করি। এভাবে স্কুলগুলোতে বিভিন্ন সার্কুলার দেখে আবেদন করতে করতেই আমার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে চাকরি হয়ে যায়। মাশাআল্লাহ, আজ 11 বছর। জি, 11 বছর হয়ে গেছে। 11 বছর আছি ইনশাআল্লাহ এখানে। এবং এরই মধ্যে 19 সালে তো জানেন কোভিডের কারণে সব কিছু বন্ধ হয়ে যায়, সব অফ হয়ে গেলে তখন আমাদের স্কুল, আমাদের সব কার্যক্রম, তখন আমি তো আসলে মানে পাগল হয়ে যাচ্ছিলাম যে কিভাবে চলবে, সংসার করে কিভাবে 24 ঘন্টা, এটা ভাবতেছিলাম। তখনই আমার মাথায় আসে কিছু একটা করবো। তো ফাহিমা সুলতানা আপুকে অনেক ধন্যবাদ, আপুর সাথে সেইভাবে আমার পরিচয়। তখন আমিও কিন্তু উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা শুরু করলাম ওই সময়টাতে, 19 সালে। কারণ তখন আমাদের স্কুল টোটালি বন্ধ। তখন আমি আমার মেয়ে আছে, এখন দেশের বাইরে পড়াশোনা করে, ওকে বললাম যে আসো আমরা একটা পেজ খুলি। এই পেজের গল্পটা আসবো, ছোট্ট একটা বিরতি নেব। তার আগে এসে আপনার কাছেই শুনবো। আমাদের মিষ্টি আপু চলে এসেছেন, আমাদের সাথে আছেন নাহিদা নীলি আপু, আমাদের সাথে আরেকজন মিষ্টি আপু আছেন, আমাদের সাথে তরু আপু আছেন। আমাদের জুমে অনেক বন্ধুরা ইতোমধ্যে চলে এসেছেন, আরও বন্ধুরা আসবেন সেটাই আশা করে বসে আছি। তবে একটা বিরতি নিয়ে নিচ্ছি এই পর্যায়ে, ফিরে এসে অনেক গল্প হবে, আড্ডা হবে, সাথেই থাকুন। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমরা কিন্তু অনেকগুলো বন্ধু একসাথে একত্র হয়ে আড্ডা দিতে পারছি। আজকের বিষয় সঠিক সময়ের অপেক্ষায়, জাননি তো সেটা, তাই না? কারণ সঠিক সময়ের অপেক্ষা করে করেই আসলে দেখা যায় যে আমরা জীবনে সব থেকে ভালো জিনিসটা অথবা আমাদের সব থেকে সুন্দর ঘটনাটা আমাদের জীবনে ঘটে। সেখান থেকে শাহিন আপুর কাছে একটা কথা রেখে গিয়েছিলাম, থেকে একটু আসি ছোট করে। তখন আমি ঐতিহ্যের পসরা, আমি একটা পেজ খুলি।
তখন আমি মানে পরিবারের সাথে আলোচনা করি যে কি করা যায়। তো আমার হাজব্যান্ড বললো যে মেয়েরা তো তখন কোভিডে সবাই তো উদ্যোগ নিয়ে কাজ করতেছিল, বললো যে শাড়ি নিয়ে কাজ করো। তো আমি বললাম যে না, শাড়ি এগুলো নিয়ে তো সবাই কাজ করে, আমি একটু স্রোতের বিপরীতে গিয়ে কিছু করতে চাই। হ্যাঁ, কারণ আপনার তো এমনিতেও কিছু ভালো লাগে না। আমি বললাম যে মানে এমন কিছু করব মানে মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে, কারণ আমি একটু স্বাস্থ্য সচেতন ছোটবেলা থেকে। তখন জাহাঙ্গীর কবিরের খুব রমরমা নাম, যে উনি এটা, তখন উনাকে দেখালাম, ওনার সাথে কথা বললাম। তো ওনার সাথে কথা বললে খুব ভালো লাগলো এবং উনি বলল যে আপনি যখন উদ্যোগ শুরু করেছেন আপনি এই কাজগুলো করতে পারেন। ছোট্ট একটা পরামর্শ দিল। আমি 2250 টাকা দিয়ে ওই আপুর মতো সরিষা কিনে নিয়ে আসলাম এবং আমার হাজব্যান্ড আর আমি এই সরিষার তেল, হ্যাঁ সরিষার তেল, কিন্তু সেটা হতে হবে কোল্ড প্রেস। কোল্ড প্রেস ধারণাটা আমি প্রথম নিয়ে আসি মনে হয় বাংলাদেশে, এর আগে আমি কাউকে দেখিনি। সরিষার তেলের মধ্যে আমরা যে সরিষার তেল খাই বাজার থেকে, এটা কিন্তু আসলে সিদ্ধ তেল খাই, পোড়া তেল, এটা আসলে অরিজিনাল তেল না। কোল্ড প্রেস তেলের ধারণাটা আমি নিয়ে আসি এবং আমার উদ্যোগ 6 বছর হলো চলছে এবং ঢাকা শহরে অভিজাত জায়গায়, অভিজাত শ্রেণী যারা, তারা আমার এই কোল্ড প্রেস তেলটা নিয়মিত নেয়, নিয়মিত খায়। গতকালও আমার 20 লিটার তেল গেছে এরকম। এবং আমার আরও কিছু আইটেম আছে, সেটা হচ্ছে দেশি গাভীর ঘি, মানে দেশি গাভী, সেটা হচ্ছে আমরা ঢাকায় যে ঘিটা খাই এই ঘি না, ওই ঘিটা একেবারেই সম্পূর্ণ আলাদা, মানে একবার যে খাবে সে কখনো ছাড়তে পারবে না, যেটা আমরা ছোট্টবেলা কিশোরবেলায় খাইছি সেটা। তারপরে আছে ঢেকি ছাটা চাল, লাল গমের আটা, মানে সব অরিজিনাল, এই জিনিসগুলো আমার পেজে পাওয়া যায়। তারপরে প্রাকৃতিক চাকের মধু। তো তখন উদ্যোগটা দাঁড় করাতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ এগুলো সোর্সিংটা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। কিন্তু ওই কোভিডের সময় কিন্তু আমি সোর্সিংটা করেছি, যেহেতু আমার প্রতিষ্ঠান বন্ধ ছিল, চাকরি অফ ছিল আমার প্রায় 2 বছর। তখন আমি সোর্সিংটা করি বিভিন্ন এলাকায়, করার পরে এখন আমার পেজটা মানে এস্টাবলিশ মাশাআল্লাহ আপনাদের দোয়ায়, এবং এখন অটো সেল হচ্ছে আর কি। এখন আমি আর কোনো কিছু নিয়ে কোথাও পোস্ট, আগে ওই যে উমেন অ্যান্ড ই-কমার্সে খুব পোস্ট দিতাম আমি, তো ওই সময় আমার বেশ কিছু, ভেতরে তো সবারই প্রতিভা আছে, ওই সময় অনেক প্রতিযোগিতায় কিন্তু আমি জিতেছি। যেমন কন্টেন্ট লেখা প্রতিযোগিতা হলো কোভিডের মধ্যে, কন্টেন্ট লেখা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হলাম। বাহ, বেশ কিছু টাকাও পেলাম, ওরা আমাকে 25,000 টাকা দিয়েছিল, সাথে একটা ওয়েবসাইট গিফট হিসেবে। ওয়েবসাইট তো খুব তখনকার সময় ভীষণ গুরুত্বপূর্ণ, খুব দরকার ছিল আমার জন্য। ওয়েবসাইটটা দিল, সাথে আমাকে 25,000 টাকা দিল আর কি। মানে কন্টেন্ট লেখা মানে ওইটা সবার উদ্যোক্তাদের কাছ থেকে চাওয়া হয়েছিল। তা ওই সময় আমি 1 ঘন্টা সময় পেয়েছিলাম জি লাস্ট টাইমে। পরে এভাবেই আমার উদ্যোগটা এখনো চলছে। তারপরে তো শিক্ষকতা পেশা ইনশাল্লাহ আছে, এটা তো এখন। তারপরে স্কুল খুললে তখন বিজনেসটা অলরেডি রানিং হয়ে গেছে, যার কারণে বেশি সময় দিতে হচ্ছে, খুব একটা প্রবলেম হয়নি। জি, চমৎকার, ওভাবেই চলছে। অনেক ধন্যবাদ। আমরা একটু জুমে চলে আসি, জুমে এসে মিষ্টি আপুর কাছে আসি। একদম শুরুতে আমাদের 2 জন মিষ্টি আপু পাশাপাশি আছেন, প্রথম জনকে দিয়ে শুরু করে। মিষ্টি আপু, জানতে চাই যে আসলে সঠিক সময়ের অপেক্ষায় এই কথাটা আসলে আপনার জীবনে কিভাবে এসেছে? আসলে সঠিক সময়ের অপেক্ষা যেটি বলবো, আচ্ছা বলেন আপু, আপনি শুরু করেন। আচ্ছা ঠিক আছে, বলছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমে বলি আপনাকে খুব সুন্দর এবং মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আর স্টুডিওতে বসা সবাইকে অভিনন্দন। আসলে সুন্দর সময়, খুব ভালো লাগছে আজকের দিনটাও। আমার শুক্রবার তো সবার জন্যই প্রিয়, রিল্যাক্স, এবং আমি নিজেও খুব রিল্যাক্স ফিল করছি, এই জন্যই আসলে কথাগুলো বললাম। তো সুন্দর সময়ের কথা বলছি, যে সময়টি আমার জীবনে যেটি এসছে, আসলে সময়গুলো আসলে আমাদের ধাপে ধাপে আসে মানুষের জীবনে। এক একটা সময় এক এক রকম ভাবে এক এক রূপে ফিরে আসে। তা আমার ক্ষেত্রে যেটি হয়েছে, আসলে আমি, আপনারা সকলেই জানেন অলরেডি, যে আমি যেহেতু আমার মা বাবা জব করতেন, স্কুলের শিক্ষক ছিলেন, ওইভাবে বেড়ে ওঠা, এবং আমার শিক্ষক জীবনেও ঠিক প্রবেশ তাদের মতো করেই। সেই সময়গুলোকে আসলে খুবই সুন্দরভাবে আমাদেরকে যেভাবে দিয়েছেন, আমরা হয়তো নিতে পেরেছি জন্যই আমি আমাকে নিজেকে ধন্য মনে করি যে আমি আমার সুন্দর একটি সময় এখন পেয়েছি, সেই সময়কে খুব সুন্দরভাবে কাটাই। এটুকুই বলবো, খুব সুন্দরভাবে আমার সময়গুলো যাচ্ছে, সবাই দোয়া রাখবেন।
আমার পাঠাগারের জন্য আমার নবস্বপ্ন অপরাজের স্পর্শ যেটি এর মধ্যেই আমি উদ্বোধন করেছি। তো অহনা আপু জানে সেই বিষয়টি, সকলেই জেনে গিয়েছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক দোয়া আপু, অনেক শুভকামনা আপনার জন্য। এবার আরেকজন মিষ্টি আপু যিনি আমার সাথে ম্যাচিং করে আছেন, সেই মিষ্টি আপুর কাছে আসি। শুভ অপরাহ্ন আমার প্রিয় বোন অহনা এবং আমন্ত্রিত অতিথিদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপু, সময় সুযোগ এটা আমি চাইলেই হবে না, এটা উপর থেকে সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী হবে। তবে প্রত্যেকের সুযোগ এবং সময় একদিন আসবেই, শুধু তার অপেক্ষায় থাকতে হবে। আমি ছোটবেলা থেকে যে পড়ালেখা, গান, ছবি আঁকা সব করতাম, চাকরি করতাম। এই অতিথিদের মতো আমিও বাচ্চা হওয়ার পরে চাকরি ছেড়েছি, যখন দেখতাম ব্রেস্ট ফিডিং করাতে পারছি না, সময় চলে যাচ্ছে, অফিসে না যেতে পারলে রেড আইস দেখতে হবে, আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমি একটু স্বাধীন চেতা, তো তারপর বাচ্চারা পড়ালেখা করাতাম, সময় কেটে যেত সুন্দরভাবে। আমি সময়কে নষ্ট করা একদম পছন্দ করি না। এখন দুটো বাচ্চাই বড়, হঠাৎ করে আপু আমি আবার নতুন একটা উদ্যোগ নেওয়া শুরু করেছি। আমার বসে থাকতে ভালো লাগে না, এবং এইভাবে আমি মনে করি সৃষ্টিকর্তা প্রত্যেকের জন্য নির্ধারিত করে রেখেছে কখন কি হবে। শুধু আমাদের বিশ্বাস রাখতে হবে আর ভালো নিয়াত নিয়ে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। একদিন আর বসে থাকাটা আমি একদম পছন্দ করি না। আইডিয়াল টাইম ইজ এ ডেভিল ওয়ার্কশপ। আমি মনে করি আমাদের মানুষের জন্য, সেটা যেই বয়সে হোক, কিছু না কিছু কাজ করতে হবে। সময় এবং সুযোগ আমাদের যখন মিলবে তখনই আমাদের এগিয়ে যেতে হবে, এটাই আমার লক্ষ্য। ধন্যবাদ। বাহ, চমৎকার আপু। এবং মিষ্টি আপুর কাছেও চমৎকার গাওয়া ঘি পাওয়া যায়, মিষ্টি আপুর ঘিও বেশ চমৎকার, আমি অনেক সুনাম শুনেছি, এবং মিষ্টি আপুর কাছ থেকেও আমার ঘি খেতে হবে একদিন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। তার সাথে তার পাশে তরু আপু আছেন, তরু আপুর কাছে একটু আসি। তরু আপু, আপনার জীবনে সঠিক সময় আসলে কোনটা ছিল, এবং অপেক্ষা করে সঠিক সময়ে কি পেয়েছেন, এমন কোনো ঘটনা আছে কিনা বলবার মতো? আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আসলে আপু, আসলে সময়ের জন্য, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা, এটা মানে হচ্ছে ধৈর্য ধরে থাকা, কিন্তু তার অর্থই নয় যে আপু যে বসে থাকা। ওই অপেক্ষার মধ্যে কিন্তু নিজেকে তৈরি করতে হবে ফিউচারের জন্য। তো আমি আপু, আমি একটু বলতে পারি যে আমি হতে চেয়েছিলাম লয়ার, হলাম টিচার। এটা একটা আমার জন্য একটু কষ্টের ব্যাপার ছিল, কিন্তু এখন আমার ভালো লাগে যে আমার হাত ধরে প্রতি বছর যে ছেলেমেয়েরা বের হয় এবং তারা ফিউচারে অনেক ভালো করছে, সেখানে আমার যে একটা ভূমিকা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আপু। এখন আমার ভালো লাগে যে লয়ার না হতে পারলে কি হয়েছে, টিচার তো হয়েছি, মানুষ গড়ার কারিগর তো হয়েছি, এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আপু। ধন্যবাদ আপু। সুন্দর। মুক্তি আপু, অনেকদিন পরে আপনাকে পেলাম। মুক্তি আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিষ্টি মেয়ে, কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলেন, এবং আমাদেরকে বলেন যে আজকের বিষয়ে কি বলবার আছে। সঠিক সময়ের অপেক্ষায় হলো আজকের বিষয়। আসলে সময় এমন একটা জিনিস, মাঝে মাঝে মনে হয় যে সময়টাকে যদি ধরে রাখতে পারতাম, বেঁধে রাখতে পারতাম, তাহলে মনে হয় ভালো হতো। সময়টা সময়ের গতিতেই চলবে, কিন্তু আমাদেরকে তার সাথে তাল মিলিয়ে চলতে হবে, এটাই হচ্ছে বড় কথা। অনেক সময় সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হবে। সেই শৈশব, কৈশোর, এখন যৌবন, তারপরে বৃদ্ধ, তারপরে আরো মৃত্যুর দিকে আমরা আগায় যাচ্ছি। এই তো সময় বহতা নদীর মতো বইতে থাকবে, কিন্তু আমাদের কাজগুলো আমাদেরকে করতে হবে। অনেক ভালো লাগছে মিষ্টি মেয়েটাকে, অনেকদিন বসা হয় না, আমার শাশুড়ি খুব অসুস্থ, এই জন্য ইচ্ছা হলেও বসতে পারি না। দোয়া করবেন সবাই আমার শাশুড়ির জন্য। অনেক অনেক দোয়া থাকবে। এখন ঢাকাতেই আছি, খুব মন চায় যে ছুটে আসি বারবার নেক্সাসে। ইনশাআল্লাহ আপু, আমরা নেক্সাস যতদিন আছি আপনারা আসবেন এবং আমাদের গল্প চলবে, আমাদের এই প্রাঙ্গণ সবসময় আপনাদের কলতানে মুখরিত হয়ে থাকবে, সেটাই আমরা চাই। মুক্তি আপু এবং আন্টির জন্য অনেক অনেক দোয়া করছি যে আন্টি দ্রুততার সাথে সুস্থ হয়ে যাক, তারপর আপনি আর আন্টি একসাথে আমাদের সাথে চলে আসবেন। এবং ভালো সময়ের কনসেপ্টটাই এরকম আপু, ভালো সময় কেমন যেন দৌড়ে পালাতে চায়, E=mc², আইনস্টাইনের একটা সূত্র আছে সেটার মতো, আর খারাপ সময় যেন যেতেই চায় না, সেরকম একটা বিষয়। আমরা একটু চলে আসি হলো আমাদের সাথে যুক্ত হয়েছে নাহিদা নেলি আপু। নাহিদা নেলি আপুর কাছে আসি। জি নাহিদা নেলি আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, শুনি। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা।
শুভ সন্ধ্যা আপু। আপু আপনাকে একটু কেটে আসতে হবে, কোনো একটা কারণে আপনার কথা স্পষ্ট নয়। নেলি আপু আসলে আমার সঠিক সময়ের জন্য আমি অপেক্ষায় ছিলাম। আমি যখন, যেহেতু আমি ব্যবসায়ী পরিবারের মেয়ে, বিয়ের পর কিন্তু চাকরিজীবী ফ্যামিলিতে আমার বিয়েটা হয়, তো আমিও ইচ্ছে ছিল চাকরি করবো, তো অপেক্ষায় ছিলাম চাকরির জন্য। পরে আসলে সেই সময়টা আসলো, চাকরিটা হয়ে গেল। তো এটাই আমার মধ্যে ওই সময়টার অপেক্ষাটা আমার অবসান হলো। শুনতে না পেতে পেতেও নাহিদা আপুর কথাটা বুঝতে পেরেছি, এবং সঠিক সময় আপুর জীবনে চাকরিটা এসেছে এবং সেটা তার জীবনে স্যুট করে গেছে। সেটার থেকে সুন্দর আসলে কি হতে পারে। এই পর্যায়ে আসলেন ওবায়দা আপু এবং আমাদের ফারহান নার্গিস আপু, দুজনের কাছেই আসবো, তবে একটা বিরতির পরেই। ইয়াস বন্ধুরা, আপনারা আমাদের সাথে আছেন, নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাব চলছে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে হাতে থাকবে অল্প একটু সময়, তবে গল্প চলবে অবিরাম। সাথে থাকুন। আমাদের জীবনটা আসলে এতটাই বৈচিত্র্যময় যে আমরা না মাঝে মাঝে সঠিক সময়ের অপেক্ষা করি, আর মাঝে মাঝে সুন্দর সময় এত তাড়াতাড়ি চলে যায় যে বলার অপেক্ষাই রাখে না। যেমন এই যে আজকের দিনটা 1 ঘন্টা ভাবলে কিন্তু অনেক বড় মনে হয়, তবে সময় কখন যে শেষ হয়ে গেছে সেটা এখন দেখুন কত অল্প সময় হাতে বাকি আছে, আরও কত গল্প বাকি। আমাদের জুমেও অনেক বন্ধুরা আছেন এবং এই পর্যায়ে আমাদের সাথে ওবায়দা আপু যুক্ত হয়েছেন। ওবায়দা আপু, আপনার কাছে আসি এবং জানতে চাই যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে এক্স্যাক্টলি আপনি নিজের জীবনে যে গোলটা ধরতে চেয়েছেন, যেটা পেতে চেয়েছেন, পেয়েছেন, এমন ঘটনা আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমার ঘটনা হলো, আমি যখন পাস করলাম ইনফরমেশন সায়েন্স এবং লাইব্রেরি সায়েন্সে, কিন্তু আমার এই সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল না। আমার ছিল সোশ্যোলজি, তারপরে অন্য সাইকোলজি, এগুলি পড়ার ইচ্ছা ছিল, সোশ্যাল ওয়েলফেয়ার এগুলি। কিন্তু আমাকে ভাই ভর্তি করালেন এই সাবজেক্টে। পরে তো মন খারাপ হয়েছিল যে এটা আবার কোন সাবজেক্ট, কোনোদিন নাম শুনিনি তখনকার দিনে। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সময়ের কে মেনে নিয়ে যেটা আমি আস্তে আস্তে আগাইছি, পরে দেখলাম যে না, আমার এই সাবজেক্টটা পড়ে খুবই ভালো হয়েছে, সময়ের সাথে মানে সময়ের উপর নির্ভর করে। কারণ হলো আমার চাকরিটা অনেক ভালো হয়েছে, ভালো পজিশনে ছিলাম, ভালো অফিসে হয়েছে সরকারি চাকরি, কিন্তু এই সাবজেক্টের জন্যই তাড়াতাড়ি চাকরিটা হয়েছিল আমার। না হলে হয়তো এত অন্য সাবজেক্টে পড়লে হয়তো এত তাড়াতাড়ি চাকরিটা হতো না। আপু জানেন, বিষয় যেটাই হোক না কেন মেধা খুব গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে আপনি যেই বিষয়ই পড়তেন না কেন, সেই বিষয়টা থেকে যেই চাকরি হবার আপনি ঠিকই ম্যানেজ করে ফেলতেন। এটা আসলে বিষয়ের উপর না, এটা আপনার উপর এসেছে। ওবায়দা আপু, অনেক অনেক ধন্যবাদ। আমরা আসি ফারহানা নার্গিস আপুর কাছে, তার কাছে এসে জানতে চাই সঠিক সময়ের অপেক্ষায় মানে আপনার কাছে কি? আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। হ্যাঁ, খুব সুন্দর একটা টপিক, সঠিক সময়ে প্রতীক্ষা। আসলে কি, জীবনটা চলমান গতির মতন করে আমার সবকিছুই সময়ে সময়ে হয়ে গেছে। হ্যাঁ, কিছু ওভাবে কখনো পরিকল্পনা করি নাই যে আমি এই করব ওই করব। বিয়ে হলো, তারপরে বাচ্চা, তারপরে যখন ওকে নিয়ে স্কুলে যাই তখন তো ভাবলাম যে আমিও তো স্কুল করতে পারি, তাহলে আমার জন্য এটা ভালো হবে অন্য কোনো কিছু কাজ না করে, কারণ সারাদিন তো শুয়ে বসে থেকে সবাই যাবে না। আর আজকালকার সব মেয়েরা এত অ্যাডভান্স, সবাই বাড়ি বের হচ্ছে, কিছু না কিছু করছে। তা আমার ওই আগ্রহ থেকে আমিও আল্লাহর মধ্যে স্কুলে জয়েন করলাম। হ্যাঁ, বাচ্চা আমি দুজনেই আস্তে আস্তে বড় হতে থাকলাম, কারণ পড়াশোনা, ফ্যামিলির মধ্যে থাকা আর যখন কর্মক্ষেত্রে যাওয়া, তখন নিজেদেরকে ডেভেলপ কিন্তু উত্তরোত্তর সেরকম ভাবেই হয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে যে আল্লাহর মতে ও বড় হচ্ছে, আমিও বড় হচ্ছি, বড় হতে হতে এখন এই জায়গায় আসছি। এখন মনে হয় যে না, সঠিক সময় আল্লাহর মতে আমি সবকিছুই করতে পারছি, করতেছি। এখনো পর্যন্ত যা কিছুই করছি না কেন আল্লাহ রহমত। হ্যাঁ, আর যা কিছু করতে পারছি না সেটাও আমার জন্য একটা নিজের মধ্যে পরিবেশের গণ্ডির মধ্যে আমিও থাকতে পছন্দ করি। আর বয়স তো বসে থাকতেছে না। আমি চাচ্ছি যে এখন যে নেক্সাসের যে কটা বন্ধু বা আমার আশেপাশে যেসব আমার বান্ধবীরা, আমার পরিবেশের সব বান্ধবীরা, হ্যাঁ ফ্যামিলি যা মেম্বার তারা তো আছেই, তারা আলাদা ব্যাপার, কিন্তু আমার চারপাশে যারা যারা আছে তাদেরকে নিয়ে যেন আমি ভালোভাবে থাকতে পারি আল্লাহর রহমতে। সবাই আমরাও চাই যে আপনারা প্রত্যেকেই অনেক 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 বেশি ভালো থাকুন এবং দীর্ঘজীবী হন এবং সুস্থতার সাথে থাকুন, কারণ দীর্ঘজীবী হলেই হবে না, সুস্থতাও ভীষণ দরকার। তো সবার জন্য সেই প্রত্যাশাই থাকবে অবশ্যই। আমরা একটু স্টুডিওতে চলে আসি একেবারে বিদায় বেলা। আপু, বিদায় বেলায় যদি জানতে চাই যে আগাম দিনে আসলে পরিকল্পনা কি বা কোন স্বপ্নটা এখনো পূরণ হবার বাকি আছে আঞ্জুমান আপুর কাছে। আচ্ছা, স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখি।
আর স্বপ্ন সেভাবেই দেখতে হয় যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না। আমিও স্বপ্ন দেখি আমার একটা রেস্টুরেন্ট হবে, সেখানে বেশ কিছু লোক কাজ করবে, হ্যাঁ, অনেক মানুষের কর্মসংস্থান আপনি তৈরি করবেন। আমার অনেক এটা খুব ইচ্ছা, আমি চেষ্টা করছি, যদি হয় বা আল্লাহ তৌফিক দেয় তাহলে তো আমি সেটা করবই ইনশাআল্লাহ। পাশাপাশি মানে বর্তমানে আমার আন্ডারে কিন্তু কিছু লোক কাজ করছে, তাদের রিজিকের ব্যবস্থা আমার মাধ্যমেই হচ্ছে। হ্যাঁ, পাশাপাশি এখন যদি আমি করতে পারি তাহলে তো তারা চলতে পারবে, এই একটা মানে চিন্তা ভাবনা রয়ে গেছে আমার, যে আমি চেষ্টা করব। আর চমৎকার, সেই প্রত্যাশা পূরণ হোক। রিফাত আপুর কাছে আসি, সামনের দিনে কি ভাবনা আছে? সামনের দিনে আসলে ওই যে আমি যখন পেজটা নিয়ে ভালোই এগিয়ে গেলাম, মোটামুটি আমার পেজটা এস্টাবলিশড হলো, তখন বেবি একটু বড় হয়েছে, এখন বেবিকে স্কুলে দেওয়া শুরু করেছি। এখন এসে ফিল করছি পেজে যে পরিমাণ সময় দেওয়ার দরকার অতটা আমি দিলে বেবিকে টাইম দিতে পারবো না। তো যার জন্য আমি এখন আবার হচ্ছে মাঝখানে কিছুদিন 6 মাস মতো পেজের কাজ মোটামুটি অফই বলা চলে রেখে নিজেকে ট্রেন্ড আপ করছি। বিভিন্ন সরকারি ট্রেনিংগুলোতে ট্রেনিং নিয়েছি এবং আমি এনএসডিএর থেকে হচ্ছে ম্যাথোডোলজি লেভেল 4 কমপ্লিট করেছি। মানে নিজে ট্রেনার হওয়ার চেষ্টা করছি এখন, আল্লাহ ভরসা, সময়ের অপেক্ষায় আছি যে নিজে অলরেডি একটা প্রতিষ্ঠানের সাথে, বেসরকারি একটা প্রতিষ্ঠান নকশিকাঁথা ফাউন্ডেশন, সেখানে ট্রেনার হিসেবে জয়েন করেছি, পার্ট টাইম আর কি করছি। অ্যান্ড এখন স্বপ্ন দেখছি যে আমার পেজ তো আছে, আমার এটা তো আমার ব্র্যান্ড, এটা নিয়ে স্বপ্ন আছেই। এটার সাথে সাথে নিজেকে হচ্ছে আমি নিজে শিখে আরও আমার মাধ্যমে আরও সবাইকে শিখিয়ে তারা যেন আত্মকর্মী হতে পারে, এইটাতে অবদান রাখার বেশি ফোকাস এখন আমার ভিতরে। পেজটা তো যেহেতু ওটা আমার বড় সন্তানের মতো, মানে আমার বেবি আসার আগেই ওইটা, হ্যাঁ, যার জন্য ওটাকে সাথে নিয়ে নিজেকে আর একটু এস্টাবলিশ করব। মানে এখন হচ্ছে ট্রেনার হিসেবে নিজেকে দেখতে চাই আগামী 5 বছর পরে। তাহলে আরো বড় কিছু করতে হলে মাঝে মাঝে একটু পিছিয়ে দাঁড়াতে হয়, একটু বসতে হয়, একটু শান্ত হতে হয়। তো সেই সময়টাই আসলে আপনি অপেক্ষা করছেন, নিজেকে ট্রেন আপ করছেন। এটাও একটা শিক্ষণীয় বিষয় অবশ্যই, যে সবসময় যে কাজের উপর থাকতে হয় এবং মানুষকে গতি দেখাতে হবে এটা না, মাঝে মাঝে চুপ করে ঠান্ডা হয়ে প্ল্যানিং করতে হয়। নিজে প্ল্যান মানে ওইটাই নিজে শিখছি এখন, মানে ইনশাআল্লাহ সঠিক সময়ে আমি নিজেকে ট্রেনার হিসেবে যাতে নিতে পারি ওইটাই চেষ্টা। চমৎকার চমৎকার। শাহিন আপু, আপনি তো অনেক জায়গায় কাজ করেছেন এবং সামনের দিনে অনেকগুলো স্বপ্ন পূরণও করেছেন, তো সামনের দিনে আসলে এমন কোনো স্বপ্ন এখনো আছে কিনা যেটা অপূরণীয় আছে? আমার স্বপ্ন যেটা, আমার উদ্যোগ নিয়ে আমার স্বপ্নটা এমন যে আমি চাইছি যে আমার অন্তত পক্ষে আমি 10টা শোরুম দেওয়ার মানে একটা প্ল্যানিং আমার মাথায় আছে। এভাবেই আমি আগাচ্ছি আমার পেজ নিয়ে। আর আমার শিক্ষকতা পেশা, এটা তো এখন আমার রুটি রুজির জায়গা, প্রচণ্ডভাবে সম্মান করি। আর বিশেষ করে স্টুডেন্ট আমার কাছ থেকে শিখছে, তারা মানুষ হচ্ছে, তারা শিখছে, তারা বড় বড় জায়গায় যাচ্ছে, ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ছে। এটা আমাদের জন্য, শিক্ষকদের জন্য যে কি পরম পাওয়া, যিনি শিক্ষক একমাত্র তিনি উপলব্ধি করতে পারবেন যে আসলে আমাদের কাছে শিক্ষার্থীরা মাঝে মাঝে মনে হয় সন্তানের থেকেও বেশি, মানে সন্তানের কথা অনেক সময় ভুলে যায় যখন শিক্ষার্থীদের সাথে থাকি স্কুল টাইমে, ওদের সাথে। হ্যাঁ, আমাদের স্কুলটা মাশাআল্লাহ বাংলাদেশের মধ্যে অনেক ওয়ান অফ দেম, অনেক বড় স্কুল, আমাদের অনেক শিক্ষক শিক্ষার্থী মাশাআল্লাহ। আর সবার কাছে অনুরোধ থাকলো সবাই আসবেন আমাদের ক্যাম্পাসে, দেখতে আসবেন, মানে একটা ফুলের বাগান। আপনার স্কুলের নামটা বলে দিন। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, অনেক নাম করা একটা স্কুল এটা। আর আমি একটা সঠিক সময়ের অপেক্ষায় আছি, ছোট্ট একটা স্বপ্ন আছে আমার সামনে, সেটা হচ্ছে যে আমি সোশ্যাল ওয়ার্ক করি, এটার উপরে আমি একটু মানে বাইরে পড়াশোনার জন্য চেষ্টা করছি এখনো, এবং হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরাও একেবারে সময়ের শেষ প্রান্তে, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে সবসময় আছেন, শুক্র এবং শনিবারের এই সপ্তাহান্তের আড্ডায় আপনারা সবসময় থাকবেন, ভালো থাকবেন, সঠিক সময়ের অপেক্ষা করে যাতে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।